প্রধান উপদেষ্টা বাংলাদেশের দুটো মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়েছেন। এক জায়গায় উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, যদি বলে নির্বাচন দেওয়া, তাহলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা একটু বিরক্ত হয়ে গিয়েছেন যে রাজনৈতিক দলগুলো থেকে যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হলো, সেদিকে তারা যতটা নজর দিচ্ছে, কবে নির্বাচন হবে, কবে রোড ম্যাপ দেওয়া হবে, এটা বারবার বলাতে তারা এক ধরনের প্রেশার ফিল করছে এবং প্রধান উপদেষ্টা কিছুটা বিরক্ত হয়েছেন বলে অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এবং রেজাউল করিম রনিও যেটা একটু বললেন যে মনে হয় রাজনৈতিক দলের চাপের থেকে একটু বাঁচার জন্য এটা করেছে। তা আপনার কি মনে হয় যে এখন এই যে যারা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আপনিও তো রাজনীতিবিদ, আপনারাও বলেন, আপনাদের দিক থেকেও দাবি দেওয়া আছে, এখন কি আসলেই কি সরকারের উপরে চাপের কারণেই তারা এদিকে গেলেন? একটা বিষয় দেখেন যে রাজনৈতিক দলের নির্বাচনের দাবি, ক্ষমতায় যাবার দাবি করাটা এটা খুব অন্যায্য না। বিশেষ করে যেখানে ধরেন 17 বছর থেকে ভোট নাই, নির্বাচন নাই, গণতন্ত্র নাই, বিএনপি সবচেয়ে বড় দল আকারে, সে তো ন্যায্যতার ভিত্তিতেই ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছে। অতএব সেখান থেকে বিএনপির মতো রাজনৈতিক দল যদি এটা দাবি করেন, এই দাবির মধ্যে ন্যায্যতা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে 111-এর এক্সপিরিয়েন্সের কারণে বিএনপির মধ্যে একটা আশঙ্কা আছে যে ক্ষমতার এত কাছাকাছি এসেও তারা আবার ক্ষমতা থেকে বঞ্চিত হয় কিনা, অতএব সেই ভয়টা তাদের মধ্যে কাজ করছে। তৃতীয়ত হচ্ছে যে আপনার সংস্কার এবং নির্বাচনের ভিতরে আমি আসলে কোনো তফাৎ দেখি না, কারণ সংস্কার শব্দের ভিতরেই নির্বাচন রয়ে গেছে, এটা উজ্জ্বল রয়ে গেছে ওখানে। তো এই জন্য এই যে ডাইকোটমিটা তৈরি করা হচ্ছে যে সংস্কার এক জিনিস এবং নির্বাচন আর এক জিনিস, সেটা আমি বোধ করছি না। কারণ নির্বাচন রিলেটেড যত কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার ইতোমধ্যে সেগুলো নেওয়া হয়েছে, এবং সংস্কারের মধ্য দিয়েই কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা একটা ছাড়া আর একটা চলতে পারবে না। প্রফেসর ইউনূসকে এইটা প্রেশার আকারে দেখার আমার মনে হয় প্রয়োজন নাই অন্তর্বর্তীকালীন সরকারকে। রাজনৈতিক দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসবে, নাগরিকের সাথে রাষ্ট্রের একটা চলমান দাবি দেওয়ার সম্পর্ক আছে। এই যে সারা দেশে বিভিন্ন বিষয়ে আন্দোলন হচ্ছে, অধিকাংশ আন্দোলনের মধ্যে ন্যায্যতা আছে, আবার এই ন্যায্যতার ভিতরে একটা আওয়ামী স্যাবোটাজও আছে, একটা নাশকতাও আছে। বর্তমান বাংলাদেশে দেখেন যে অটো রিক্সা যারা চালাচ্ছেন তারা একটা আন্দোলন করছেন, তাদেরকে মূল সড়কে, তারা তো সাইড রাস্তাগুলোতে গাড়ি চালাতে পারেন, কোনো সমস্যা নাই, মূল সড়কে, মহাসড়কে, ফ্লাইওভারে তাদেরকে গাড়ি চালাইতে দিতে হবে। এখন দাবি তো হইতেই পারে, নাগরিকরা দাবি করতে পারেন, দাবির ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু এই দাবিটা যে ন্যায্য না, এই দাবিটাকে যে টাকা পয়সা দিয়ে মোবিলাইজ করছে এরকম তদন্ত খোঁজখবর অথবা গোয়েন্দা খোঁজখবরও কিন্তু আমরা পাচ্ছি, যেটার পেছনে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে অটোরিকশা যাদেরকে করা হয়েছে। কারণ হিস্টোরিক্যালি এই লক্ষ লক্ষ অটোরিকশাকে কিন্তু অবৈধভাবে নিবন্ধন দিয়ে ঢাকাতে এবং বিভিন্ন সড়কে গাড়ি চালানোর সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগের শ্রমিক লীগ। অতএব ওই সম্পর্কটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? যে দাবির ভিতরে অন্যায্যতা আছে, কিন্তু এটা তো নাগরিকদের দাবি, এইটাকে ম্যানেজ করার মধ্য দিয়েই হচ্ছে রাষ্ট্র। অতএব রাজনৈতিক দল নির্বাচন চাইবে, ডেডলাইন দেন, রোডম্যাপ ঘোষণা করেন, ফাইন, করতে হবে, তাদের সাথে কথাও বলতে হবে, ডায়ালগও চালাইতে হবে, সংস্কারও করে যেতে হবে। এখানে এটার ভিতরে কোনো ডাইকোটমি দেখবার কোনো সুযোগ নাই। নার্ভ এতটুকু শক্ত না হইলে রাষ্ট্র চালানো যাবে না। এটা রাষ্ট্র পরিচালনা খুব একটা ব্রুটাল রিয়ালিটি। এটা ভদ্রলোক, খুবই অতি ভদ্র, অতি নম্র, অতি সফট, তাদের জন্য, এবং যারা খুব দুর্বল হৃদয়ের অধিকারী তাদের জন্য রাষ্ট্র না। রাষ্ট্রটা হচ্ছে খুব জটিল একটা জায়গা। কিন্তু যাদেরকে নেওয়া হয়েছে তারা কি মনে করেন তাদের নার্ভ এত শক্ত আছে? সেটাতে তারা অনেকে চ্যালেঞ্জ বোধ করছেন, কারণ তারা সবসময় আরবান এলিট একটা সোসাইটি থেকে বেড়ে উঠেছেন, তারা এসি রুমে কাজ করে অভ্যস্ত, দেশে বিদেশে ট্রিটমেন্ট নিয়ে অভ্যস্ত, তারা বিদেশ থেকে পানি এনে খেয়ে অভ্যস্ত, যখন তখন ভিআইপি ক্লাসে চড়ে অভ্যস্ত। এই জনগোষ্ঠীর জন্য অবশ্যই একটা জনরাজনৈতিক রাষ্ট্র তৈরি করা এবং সেখানে কাজ করাটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের যেটা আছে, তাদের গুডউইল আছে, তাদের প্রচণ্ড আন্তরিকতা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, তারা প্রফেশনালি অনেক সাউন্ড, যার যার জায়গা থেকে দেশটাকে বদলে দেবার যে একটা অদম্য আকাঙ্ক্ষা, সেটা তাদের মধ্যে আছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে ওনারা যেটা বলছেন এই কথার ভিতরে আমি কোনো দ্বৈততা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল এটা বলবে,
অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আসবে। আর একটা প্রেশারের জায়গা হচ্ছে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন যেটা আছে। আমরা হিন্দু পত্রিকার কথা আপনি রেফার করেছেন, আরও কিছু গণমাধ্যমে রিসেন্টলি যে ইন্টারভিউগুলো এসছে, এর প্রত্যেকটা ইন্টারভিউর কোশ্চেনিয়ার মেক করলে দেখবেন যে সম্ভবত আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মিটিং, সেই মিটিংয়ের ধারাবাহিকতায় প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে। হিন্দু পত্রিকা অত্যন্ত প্রমিনেন্ট একটা ইন্ডিয়ান নিউজ পেপার, কিন্তু তার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা এর অফিসিয়ালরা এই প্রশ্নগুলো তৈরি করে দিয়েছে। সেখানে ন্যূনতম অ্যাটেম্প দেখলাম না যে তারা বাংলাদেশে জুন জুলাই আগস্টে ঘটে দেওয়া যে পাহাড়সম পরিবর্তন, যে ল্যান্ডস্লাইড চেঞ্জ হয়ে গেছে, এইটা বুঝবার কোনো অ্যাটেম্পট আমি সেখানে দেখলাম না। তারা বুঝবার চেষ্টা করলেন না যে কেন ভারত সরকার 16 বছর একটা অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিবাদী রেজিমকে সাহায্য করেছে, কেন দুই দেশের জনগণের সম্পর্কটাকে মুখোমুখি করে দেয়া হলো। সম্পর্কটা তো ব্যক্তির দলের না, সম্পর্ক তো ওই রাষ্ট্রের সাথে এই রাষ্ট্রের, ওই জনগণের সাথে এই জনগণের। অতএব দুই দেশের জনগণকে এইরকম একটা ভ্রান্তিমূলক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার পিছনে যে ভারত দায়ী, ভারতের প্রশাসন দায়ী, এইটা তারা বুঝবার চেষ্টা করলেন না। অতএব সেই জায়গাতে হিন্দু পত্রিকার সাথে সাক্ষাৎকারের প্রসঙ্গে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, বিএনপির কথা বলেছেন, তারা একটা বড় দল, তারা যদি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় আমরা তাদের মতকে অগ্রাহ্য করতে পারবো না। অথবা টাইমসের সাথে ইন্টারভিউতে বলেছেন যে তারা যদি রিফর্ম না চায় আমি তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাব, আমি তো এটা নিয়ে আমার তো মাথা ব্যথা নাই, আমি ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে এসেছি। উনি আল জাজিরাতে বলেছেন টার্মের ব্যাপারে, সেটা 4 বছর হোক তার থেকে কম হোক, জনগণ যা চাইবে তাই হবে। তো আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের পজিশন ভেরি ক্লিয়ার। তারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নাগরিক সমাজ, পলিটিক্যাল স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়েই নির্বাচনটা দিতে চান।